নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। আর শুরুতেই আমার বাংলায় নজর রাখবো। আজ বাংলার বাইরে হেনস্থার শিকার এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালী বিবি সহ 6 পরিযায়ী শ্রমিককে। এই মামলায় কলকাতা হাইকোর্টে বড় সড় ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার। 4 সপ্তাহের মধ্যে ভারতে ফেরাতে হবে এই পরিযায়ী শ্রমিকদের। কেন্দ্রকে নির্দেশ দিল আদালত। বাংলার বাইরে বারবার হেনস্থার শিকার হতে হয়েছে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের। বাংলা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, কাউকে আটকে রাখা হয়েছে ডিটেনশন ক্যাম্পে, কাউকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে, যেমনটা হয়েছে বীরভূমের পরিযায়ী শ্রমিক সোনালী বিবির সঙ্গে। এই মামলায় কলকাতা হাইকোর্টে বিপাকে পড়ল কেন্দ্রীয় সরকার। হাইকোর্টের নির্দেশ, বীরভূমের বাসিন্দা পরিযায়ী শ্রমিক অন্তঃসত্ত্বা সোনালী বিবি সহ 6 জনকে ভারতে ফেরাতে হবে। 4 সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে ফেরাতে হবে। কেন্দ্রীয় সরকারকে এমন নির্দেশ হাইকোর্টের। কলকাতা হাইকোর্টকে আমার ধন্যবাদ। দিল্লির পুলিশে যেভাবে অন্যায় করে আছে, একবারে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে, খুব অন্যায় কাজ করেছে। আমার বাড়িটা বাংলাদেশ নয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, 24শে জুন দিল্লিতে আটক করা হয় বীরভূমের 6 জন পরিযায়ী শ্রমিককে। তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা। 48 ঘন্টার মধ্যে তাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়। এই পরিযায়ী শ্রমিকদের যেভাবে আটকে রাখা হয় এবং বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, সেই প্রক্রিয়া বেআইনি। তাই কেন্দ্রের এই সিদ্ধান্ত খারিজ করা হলো। হাইকোর্টের নির্দেশ, 4 সপ্তাহের মধ্যে সোনালী বিবি সহ 6 জনকে ফিরিয়ে আনতে হবে। নির্দেশ কার্যকরের উপর 6 সপ্তাহের স্থগিতাদেশ চায় কেন্দ্রীয় সরকার। সেই আবেদন এদিন খারিজ করে দেয় হাইকোর্ট। দিল্লি পুলিশ উৎসাহের আধিক্য দেখিয়ে দ্রুততার সঙ্গে এদের ভাগ্য নির্ধারণ করেন। বাংলাদেশের যে বিভিন্ন কাগজপত্র রয়েছে, যে তারা সেখানে গ্রেপ্তার হয়ে রয়েছেন, অন্তঃসত্ত্বা সোনালী সেখানেই রয়েছেন। আমাদের দেশের যে সংবিধান, যে বেসিক স্ট্রাকচারের কথা আমরা বলি, গর্বের হাত ধরে আমরা এদের দেশে ফিরিয়ে আনতে পারব। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী বিবি দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। যে সময় বাংলাদেশি সন্দেহে পুলিশ তাকে আটক করে, তখন সোনালী অন্তঃসত্ত্বা। অভিযোগ, বাংলায় কথা বলায় 24শে জুন সোনালী সহ বীরভূমের 6 জন শ্রমিককে আটক করে দিল্লি পুলিশ। 48 ঘন্টার মধ্যে অর্থাৎ 26শে জুন অসম সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। সোনালী বিবিকে ঘরে ফেরাতে কলকাতা হাইকোর্টে হেভিয়াস কর্পাস মামলা দায়ের করা হয়। এই মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়। সেই মামলার রায়ে বিপাকে কেন্দ্রীয় সরকার। আদালতের নির্দেশে খুশি সোনালী বিবির পরিবার। কলকাতা হাইকোর্টকে আমার ধন্যবাদ। মমতা ব্যানার্জি আর সামেরুল ইসলাম না থাকলে আমার মেয়ে ছেলেকে আমার ক্ষমতা নেই আনা। দিল্লির পুলিশে যেভাবে অন্যায় করে আছে, না জানি না জাজ করি, একবারে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে, খুব অন্যায় কাজ করেছে। আমার বাড়িটা বাংলাদেশ নয়। নিউজ 18 বাংলা। রামপুরহাটে ক্লাস 7-এর ছাত্রীকে নির্যাতন, খুন, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের 9 দিনের মাথায় চার্জশিট দিল পুলিশ। প্রাথমিক ব্যর্থতা শুধরে দ্রুত চার্জশিট পুলিশের। বীরভূমের রামপুরহাট, এখানকার ক্লাস 7-এর ছাত্রীকে নির্যাতন করে খুন। নিখোঁজ হয়ে যাওয়ার 20 দিন পর সেচখাল থেকে উদ্ধার হয় বস্তাবন্দি টুকরো টুকরো দেহ। পরদিনই গ্রেফতার করা হয় ছাত্রীর স্কুলেরই শিক্ষক মনোজ কুমার পালকে। শিক্ষককে গ্রেফতারের 9 দিনের মাথায় চার্জশিট দিল রামপুরহাট থানার পুলিশ। ছাত্রীকে নির্যাতন খুনের ঘটনার তদন্ত নিয়ে শুরু থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে পরিবার। সেই প্রাথমিক ব্যর্থতা শুধরে দ্রুত চার্জশিট দিল তারা। এই আসামি এত ধূর্ত, এত চালাক, সে ইনভেস্টিগেটিং এজেন্সিকে বোকা বানিয়ে বিভিন্নভাবে গোল গোল ঘোরাচ্ছিল। আজকে চার্জশিট জমা পড়লো। 28 তারিখে চার্জ ফ্রেম আছে। আমাদের ট্রায়াল শুরু হয়ে যাবে একদম সামনের মাসে, যেদিনকে কোর্ট খুলবে ঠিক তার পরের দিন থেকে। ছাত্রীর খুনের ঘটনায় আজকে ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে আজকে চার্জশিট সাবমিট করা হয়েছে। 28 তারিখ চার্জের জন্য এই মামলার দিন ধার্য হয়েছে। ক্লাস 7-এর ছাত্রীকে নির্যাতন খুনের ঘটনার তদন্তে উঠে আসে ভয়ঙ্কর তথ্য। তদন্তকারীদের দাবি, থ্রিলার মুভি দেখে ছাত্রীকে খুনের ছক কষে তারই স্কুলের শিক্ষক মনোজ কুমার পাল। এরপর থ্রিলার ফিল্ম দেখেই নিজেকে বাঁচানোর ছক কষে। শিক্ষকের ফোনের সার্চ হিস্ট্রি খতিয়ে দেখেন তদন্তকারীরা। দেখা গেছে বিভিন্ন ক্রাইম থ্রিলার সার্চ করেছিল শিক্ষক মনোজ কুমার পাল।
সেই সব ক্রাইম থ্রিলার দেখে নিজেকে বাঁচানোর ছক্কসে দেহ টুকরো টুকরো করার পর তাতে যাতে পচন না ধরে তার জন্য কেমিক্যালও ব্যবহার করে। এরপর দেহ 3টে বস্তায় ভরে ফেলে দেয় খালে। ঘরে রক্তের দাগ মুছতে ব্যবহার করে স্পিরিট। এখানেই শেষ নয়, নৃশংসতার আরও প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। জানা গেছে ছাত্রীকে ঘুমের ওষুধ খাইয়েছিল শিক্ষক। অভিযোগ বেহুঁশ করে নির্যাতন চালাতো। জ্ঞান ফিরলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ছাত্রী, তখন ছাত্রীর গলায় দড়ি পেঁচিয়ে খুন করে শিক্ষক। ধর্ষণের প্রমাণ যাতে না মেলে তার জন্য নৃশংসভাবে ছাত্রীর যৌনাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করে। অগাস্ট টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় রামপুরহাটের ক্লাস 7-এর ছাত্রী। এই ঘটনায় বারবারই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে পরিবারের দাবি নিখোঁজ হওয়ার দিনই রামপুরহাট থানায় মিসিং ডায়েরি করা হয়। অভিযোগ গুরুত্বই দেয়নি পুলিশ। পরিবার বারবার থানায় গিয়ে স্কুল শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানায়। সেই মতো 1 সেপ্টেম্বর শিক্ষক মনোজ পালকে আটক করে পুলিশ, কিন্তু জিজ্ঞাসাবাদ করে নাকি কিছুই জানা যায়নি, তাই তাকে ছেড়ে দেওয়া হয়। পরিবারের দাবি পুলিশ তাদের বলে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে ছাত্রী। প্রায় 20 দিন পর সেই শিক্ষকই গ্রেফতার। তাকে জেরা করেই মৃতদেহের হদিশ পায় পুলিশ। এখানেই অনেকের দাবি 1 সেপ্টেম্বরেই পুলিশ যদি ঠিকমতো জিজ্ঞাসাবাদ করত তাহলে হয়তো এই মর্মান্তিক পরিণতি হতো না। সেই প্রাথমিক ব্যর্থতা শুধরে শিক্ষককে গ্রেফতারের 9 দিনের মাথায় চার্জশিট দিল পুলিশ। রামপুরহাট থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। প্রাণের পুজো, আজ চতুর্থী, কিন্তু আবারও দুর্যোগের একটা চোখ রাঙানি। মাঝে মধ্যেই কয়েক পশলা বৃষ্টি হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ সব কিছু উপেক্ষা করে প্রাণের উৎসবে মাতোয়ারা। গোটা রাজ্য চতুর্থীর সন্ধেবেলা মাতোয়ারা। শারদীয়ার মেজাজেই কলকাতা থেকে জেলা, রাজপথ থেকে অলিগলি চলছে ঠাকুর দেখা, চলছে জমিয়ে হুল্লোড়, মণ্ডপে মণ্ডপে ভিড় উত্তর থেকে দক্ষিণ। নজর রাখবো আমরা নতুন নতুন জামা, সঙ্গে ছাতা রয়েছে, দিনভর চলছে প্যান্ডেল হপিং। সন্ধ্যের ছবিটা কি? 2 প্রতিনিধি 2 প্রান্ত থেকে রয়েছে, নজর রাখবো। আবির রয়েছে একডালিয়া থেকে, আর শ্রীভূমি স্পোর্টিং থেকে রয়েছে ইরন। সঙ্গে থাকো। একডালিয়ার দিকে আগে একটু নজর রাখি। একডালিয়ায় চতুর্থীর সন্ধ্যের ছবিটা ঠিক কি আবির? দেখো, শহর কলকাতার যে কতকগুলো পুজো বরাবর এভারগ্রিন হিসাবে থেকে যাবে তার মধ্যে অবশ্যই একডালিয়ার নাম থাকবে। যদিও একডালিয়ার নামের সঙ্গে এভারগ্রিন শব্দটাকে জুড়ে দেওয়া হয়। যখন থিম পুজোর লড়াই শহর কলকাতার বিভিন্ন জায়গাতে পুজোর আড়ম্বরপূর্ণ একটা চেহারা, চাকচিক্য তৈরি করেছে, তখনও বহু সময় ধরে দাঁড়িয়ে একডালিয়া তার নিজের রীতিকে ধরে রাখার চেষ্টা করেছিল। অবশ্যই যে মণ্ডপ লক্ষ্য করতে পারা যায়, সেই মণ্ডপের ক্ষেত্রে কোনো না কোনো স্থাপত্যকে তারা তুলে আনতেন। কিন্তু একডালিয়াতে মানুষ আসেন 2টো কারণে: 1, এখানকার প্রতিমা দেখতে; 2, এখানকার যে ঝাড়বাতি তা দেখার জন্য। এবং এই ঝাড়বাতির চেহারাই এমন, এবারও বারবার আমরা দেখেছি যে নিজের পাড়ার পুজো উদ্বোধনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তার উল্লেখ করছিলেন। কিন্তু চতুর্থীর সন্ধ্যাতে এই মণ্ডপ, এই প্রতিমা এবং অবশ্যই এই ঝাড়বাতি তা দেখার জন্য একেবারে ভিড় একডালিয়া এভারগ্রিনের পূজা মণ্ডপ জুড়ে। দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং যত সময় যাচ্ছে এই মানুষের সংখ্যা বৃদ্ধিও পাচ্ছে। একটু কথা বলার চেষ্টা করি, একটু সামনে আসবেন, আসুন। এই যে বৃষ্টির মধ্যে ঠাকুর দেখতে বেরোচ্ছেন, একডালিয়া দিয়ে শুরু করছেন না অন্য কোথাও আগে করে? হিন্দুস্তান পার্ক, একডালিয়া চলছে। অন্যবার হলে আমরা আগে জিজ্ঞেস করতাম যে পুজোতে কি, মানে সঙ্গে কি কি নিয়ে বেরোচ্ছেন। এবারে জিজ্ঞেস করছি, ছাতা নিয়ে বেরিয়েছেন? বৃষ্টি চলে গেছে, বৃষ্টি চলে গেছে, আর হবে না। যদি হয়ও
হলে তখন একটু ওই জায়গায় দাঁড়াতে হবে, দাঁড়িয়ে আবার দেখতে হবে। একেবারেই আবির, অবশ্যই একডালিয়া এভারগ্রিন, সত্যি এভারগ্রিন প্রতিমা আর ঝাড়বাতি সত্যি একডালিয়ার কাছে এভারগ্রিন। আমাদের নজর তো থাকবেই বিভিন্ন প্রান্তের দিকে। এবার একটু ইরনের কাছে যাই। ইরন শ্রীভূমি থেকে রয়েছে। ইরন, শ্রীভূমি মানেই ভিড়ে ভিড়। আমরা মহালয়ার দিনের ছবি দেখেছিলাম যে কি ভিড়, এখনকার ছবিটা ঠিক কি? একদমই, দেখো আগে একডালিয়া গিয়ে ঠিকই করেছে, তার কারণ হচ্ছে একডালিয়ায় যা ভিড়, উত্তরের সব প্রশ্নের উত্তর সেটা শ্রীভূমি। ভিড় যদি দেখাতে হয়, আমি প্রত্যেকবার ক্যামেরা ঘোরালে যাই দেখাবো শুধু মানুষের কালো মাথা, তার হাতে ফোন, কারণ শ্রীভূমির বারবার তো আসা যাবে না এই পুজোয়, তাই একবার আসলে অন্তত ছবিটা তুলে নিয়ে যাওয়াটাই কাজ, কারণ বন্ধুদের শেয়ার করতে হবে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে। এবং বৃষ্টি যেহেতু নেই, চতুর্থীর সন্ধে, চতুর্থী বলতে সিনেমার সেই জয় বাবা ফেলুনাথের কথাগুলো মনে পড়ে যায়। যখন শশীবাবুকে জানতে চাইছিলেন ফেলুদা, পরশু তো ষষ্ঠী, আপনার রঙের কাজ শেষ হয়ে যাবে তো? সেই সময় রং হতে চতুর্থী অবধি অপেক্ষা করতে হতো, তবে এখন আর করতে হয় না, কারণ মহালয়া থেকেই পুজো শুরু হয়ে যায়। এই যে ভিড়টা দেখছো, এটা সাধারণ মানুষ যারা লাইন দিয়ে আসছেন। আর ঠিক আমার চিত্র সাংবাদিককে বলবো, শ্রীভূমির আমার ডান দিকে যারা রয়েছেন এরা প্রত্যেকেই ভিআইপি। শ্রীভূমিতে ভিআইপি, তার কারণ লাইন না দিয়ে ভিআইপি পাশে যারা একে একে ঠাকুর দেখতে আসছেন। এরকম যারা রয়েছেন তাদের কাছে একটু কথা বলার চেষ্টা করি, আমরা যদি একটু কথা বলে নিতে পারি যে তারা কি বলছেন শ্রীভূমির ভিড় নিয়ে। আমরা যদি একটু সাধারণের দিকে যাই, মানে যারা ভিড় লাইন ঠেলে আসছেন তাদের কাছে যাওয়ার চেষ্টা করব, এবং একে একে যারা আসছেন একটু যদি কথা বলি। একটু দিদি, এই চতুর্থীতে যা সেজেছেন তার মধ্যে যা গরম, একটু বৃষ্টি হলে টেনশন বাড়বে। এই শ্রীভূমিতে আসার জন্যই তো আজকে আসা। এই সাজ কি শুধু শ্রীভূমির সাজ? একদম, শুধু শ্রীভূমি দেখে তারপরে একেবারে সেজে গুজে ঠাকুর দেখা চলছে, জমিয়ে হুল্লোড় চলছে, মণ্ডপে মণ্ডপে ভিড়, নতুন জামা ছাতা সঙ্গে রয়েছে, আড্ডা খানাপিনা সেলফি তো মাস্ট। ইরন, অবশ্যই নজর থাকবে বিভিন্ন প্রান্তের দিকে। একটা কথা বলতেই হয়, সব মিলিয়ে চতুর্থীতেই চনমনে বাঙালি, তবুও দুর্যোগ আশঙ্কায় কিছুটা তো চিন্তা রয়েইছে। আর এবার ছবি দেখাচ্ছি আপনাদের টালা প্রত্যয়ের দিকে। বলেছি না, উত্তর থেকে দক্ষিণ যারা এই মুহূর্তে বাড়িতে রয়েছেন, বাড়িতে বসে নিউজ 18 বাংলার পর্দায় নজর রাখতে হবে। টালা প্রত্যয়েও শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে। দেখি এখনকার ছবিটা, সন্ধ্যের ছবিটা ঠিক কি। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, চতুর্থীর সন্ধে জমজমাট, বৃষ্টির ভয় কি আগে ভাগেই সব ঠাকুর দেখা হয়ে যাচ্ছে? একদমই, তোমায় ছবিটা দেখাই তাহলেই বুঝতে পারবে যে এটা চতুর্থীর ভিড় নিশ্চয়ই তুমি বলবে না। একটু ছবিটা দেখাচ্ছি, এবং দেখো শুধুমাত্র ছবি দেখছেন না, প্রতিমা দেখছেন না, নিজের একটু কথা বলবো। ম্যাডাম, এই যে চতুর্থীর দিন বেরিয়ে পড়েছে। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, কেন? মানে বৃষ্টি আসবে বলে? বৃষ্টি আসবে বলে না, প্রত্যেকবার সপ্তমী অষ্টমীর দিন আসি, তো সেদিনকে এত ভিড় থাকে দেখতে পারি না ভালো করে, যে ওই জন্য আজকে চতুর্থীর দিন এসে একটু ভালো করে দেখতে পাবো, ওই জন্য। একদমই, চতুর্থীর দিন বেরিয়ে পড়েছে, ভালো লাগছে। হ্যাঁ, এটা কি হ্যাঁ, চতুর্থীর দিন বেরিয়ে পড়েছেন, বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেই কারণেই কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ওভাবে আমরা এই চিন্তা করেই বেরিয়ে পড়লাম আর কি। আজকে কোথায় কোথায় যাবেন? ইচ্ছা আছে অনেক দূর যাওয়ার, দেখি সারা রাত জেগে দেখবো। একদমই, আমরা একটু দেখাবো যে শুধুই মানুষের মাথা, যার যত দূর যায় দেখো একেবারে কালো কালো মাথা, অর্থাৎ সন্ধ্যায় একটু দূরে লম্বা লাইন। তারা প্রত্যয়ের এই মুহূর্তে বলা ভালো যে একদম কত দূর যে এর লাইন পড়েছে সেটা বোঝা যাচ্ছে না। অর্থাৎ আমরা দেখছি পরপর শুধু কালো মাথা। চতুর্থীর দিনেই এই ভিড়, এবং এই ভিড় বলে দিচ্ছে যে কার্যত বৃষ্টির যে পূর্বাভাস, সেই বৃষ্টির পূর্বাভাস। আমরা আরও যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেব। একটু আসবেন, এই যে চতুর্থীর দিন বেরিয়ে পড়েছেন, কি প্ল্যান রয়েছে? চতুর্থীর দিন সকাল থেকেই আমরা ঘুরতে বেরিয়েছি, তো এরপরে টালার পার্কটা যাব আমরা। তো আমি ব্যান্ডেল থেকে এসেছি, তো এরকমভাবে ঘুরে। বৃষ্টির জন্য আগাম বেরিয়ে পড়া চতুর্থীর দিন? একদম, কারণ সপ্তমী থেকে বৃষ্টি আসবে মনে হচ্ছে আমার। একদম একদম। আর একদম, ম্যাডাম একটু, যে চতুর্থীর দিন বেরিয়ে পড়েছেন, কেন বৃষ্টি
বৃষ্টি সকালে পড়েছিল মিডিলে, কিন্তু এখন আপাতত নেই। আর খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা, এত সুন্দর কনসেপ্ট নিয়ে করেছে। খুব কম লোকজনই এরকম কনসেপ্ট ধরে নিয়ে আসে। কি প্ল্যান রয়েছে আজকে চতুর্থী দিনে? কি প্ল্যান রয়েছে? না, সারা রাত না, সকাল থেকেই বেরিয়েছিলাম। আবার যদি বৃষ্টি হয়, আপাতত এখন খেয়ে দিয়ে বাড়ি। এই যে বৃষ্টির পূর্বাভাস, তাতে কিছুটা প্ল্যান চেঞ্জ করতে হচ্ছে। হ্যাঁ, সকাল থেকে মিডিলে অনেক প্ল্যান ছিল, দুপুরবেলা দিকে এমন বৃষ্টি পড়েছে, এই বৃষ্টি বদলার জন্য একটু প্ল্যান চেঞ্জ হয়েছে। থেকে এসছেন আপনি? বেহালা। থ্যাংক ইউ। অর্থাৎ সকলেই এরকমভাবে চতুর্থীর দিনেই বেরিয়ে পড়েছেন এবং পাশাপাশি একেবারে বিশ্বজিৎ সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একেবারে চনমনে বাঙালি চতুর্থীর সন্ধে চেটে পুটে উপভোগ করে নিচ্ছে চতুর্থীর সন্ধেটা প্রত্যেকে। প্যান্ডেল হপিং চলছে সকাল থেকে রাত, একেবারে প্ল্যান সেট সকলের। এবার একটু নজর রাখি গড়িয়ার দিকে। আমরা গড়িয়া থেকে মানুষ রয়েছে, শ্রীরামপুর কল্যাণ সমিতির দিকে নজর রাখবো। অপূর্ব প্রতিমা, সুন্দর প্যান্ডেল, যে ছবি আপনাদের দেখাচ্ছি। আর গড়িয়া শ্রীরামপুর কল্যাণ সমিতি থেকে মানুষ আমার সঙ্গে রয়েছে। এখনকার ছবিটা মানুষ চারিদিকে একটা ছবি দেখছি, চেটে পুটে বাঙালি উপভোগ করছে চতুর্থীর সন্ধে। তুমি যেখানে রয়েছো, কি ছবি? একদম সোনিয়া, সবার প্রথমে তোমাকে শুভ চতুর্থী। এবং এই মুহূর্তে তুমি যেমনটা বললে, আমি রয়েছি গড়িয়ার শ্রীরামপুর কল্যাণ সমিতির পুজো মণ্ডপের ঠিক সামনে। এই পুজোর কিন্তু অফিসিয়াল ইনগ্রেশন এখনো হয়নি। কিছুক্ষণ পর অভিনেতা আবির চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় আসবেন ইনগ্রেট করতে। কিন্তু তুমি যেই কথাটা বললে যে চেটে পুটে পুজোর আনন্দ উপভোগ করছে বাঙালি, ছবিটা দেখালেই বোঝা যাবে যে ইনগ্রেশন হওয়ার আগেই দলে দলে মানুষ আসছে। আর এখানকার এই অভিনব যে ভাবনা, নাম দেওয়া হয়েছে অমৃত সিদ্ধি, অর্থাৎ কোথাও যেন শান্তির বার্তা দেওয়া হচ্ছে। গোটা বিশ্বব্যাপী যেমন হানাহানি, হিংসা হানাহানি চলছে, তার প্রতিবাদ জানাতেই কিন্তু এখানে এমন থিম বাছা হয়েছে যাতে সকলের কাছে শান্তির বার্তা যায়। বুদ্ধের মূর্তিও কিন্তু তার ইঙ্গিত বহন করছে। এবং সেই পুজো মণ্ডপ দেখতে কিন্তু সোনিয়া বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ আসছেন। আর যারা আসছেন 8 থেকে 80, তাদের সকলের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমার ডান দিকে একজন রয়েছেন। এবছরের থিম তো আমরা বললামই দর্শকদের যে অমৃত সিদ্ধি। কি বলবেন এই পুজো মণ্ডপ এবং কেমন লাগছে? এটা তো আমার অনেক বছরেরই পাড়ার পুজোই বলতে পারেন। আমি এসছি ব্যাঙ্গালোর থেকে এই পুজোটা দেখার জন্য। আজকেই এই প্রথম আমি দেখছি। অসাধারণ লাগছে থিমটা। এটা মানে একদম শান্তির একটা বার্তা দেয়। অবশ্যই সেই থিমটাই এখানে তুলে ধরেছে। আর এই যে আজকে উদ্বোধন হয়েছে, এত লোক আসছে, এই পুরো জিনিসটা আমার খুবই ভালো লাগছে এসে। অর্থাৎ চতুর্থীতে কিন্তু পুজো শুরু হয়ে গিয়েছে বাঙালির, এবং আপনাকেও দেখতে পাচ্ছি আপনি একবারে সেজেগুজে হাজির। সো পুজো একেবারে মানে শুরু, মানে পুজোর ঢাকে ঘাঁটি পড়তে পুজো শুরু। চতুর্থীর মহালয়ার পরের দিন থেকে অ্যাকচুয়ালি শুরু হয়ে গেছে। সব লাইট জ্বলে গেছে পাড়ায়। মহালয়ার পরের দিন থেকেই মনে হচ্ছে যেন পুজোর ভাইব চলে এসছে। ভালো লাগছে খুবই। এই একটা সময় বছরের যখন অ্যাকচুয়ালি ভিড়টা খুব ভালো লাগে, ভিড়টাই কামনা করি। যতই গরম থাক, যতই বৃষ্টি হোক, পুজোতে তো ভিড়ের মধ্যে হলেও বেরোতেই হবে। আজকে কি আরো প্যান্ডেল হপিং এর প্ল্যান রয়েছে? অবশ্যই এই উদ্বোধনটা হয়ে গেল, আরো কিছু প্রোগ্রাম আছে, এগুলো দেখে আমরা এই আশেপাশে যা ঠাকুর আছে সব আমার মায়ের সাথে আমি দেখতে বেরিয়েছি আজকে। একেবারে শুধুই প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া, একেবারে প্ল্যান সেট প্রত্যেকের। কারণ পূজা ভাইবস বলে কথা। বেশ মানুষ অবশ্যই আমাদের বিভিন্ন প্রান্তের দিকে নজর থাকবে আমাদের দর্শকদের জন্য যারা বাড়িতে রয়েছেন। ওই যে বললাম, আপনি যদি বাড়িতে থাকেন তাহলে ঘরে বসেই নিউজ 18 বাংলার পর্দায় নজর রাখুন। আমরা রয়েছি আপনাদের জন্য। সেজে উঠেছে শহরের বিভিন্ন মণ্ডপ সজ্জায় থিমের ছোঁয়া, প্রতিমা সজ্জাতে দুর্গার নানা রূপ। চতুর্থী থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড়।
আনন্দ উপভোগ করছে চতুর্থীর সন্ধেতে, কিন্তু সবার মনেই একটাই টেনশন যে ওয়েদার কেমন থাকবে। ওয়েদার আপডেট বলছে পুজোয় প্রতিদিন বৃষ্টি, ছাতা নিয়েই করতে হবে প্যান্ডেল হপিং। পঞ্চমী থেকে অষ্টমী দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। নবমী দশমী ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। দশমীতে উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী দুদিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কয়েকটা জেলায় দেওয়া হয়েছে: দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। মূলত আজকে সন্ধ্যা থেকে কালকে সন্ধ্যার মধ্যেই এই পিরিয়ডের মধ্যে বৃষ্টিপাতটা বেশি হওয়ার সম্ভাবনা থাকছে। আমাদের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, যেটা আমরা পাসিং শাওয়ার বলি, আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজকে 26 আর 27 এই দুদিনের পরে বৃষ্টিপাত কমবে। 28, 29, 30 1 তারিখ নাগাদ আরেকটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে 2 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতাও দেওয়া হয়েছে 2 তারিখে। আগামী 3 দিন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে।